বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের রাষ্ট্র চালাবে, এটাই হচ্ছে আমার লক্ষ্য। ও পর্যন্ত আমার যুদ্ধ চালু থাকবে। আত্মঘাতী শব্দটি মনে হয় আমাদের জাতির সঙ্গে বেশি যায় নানান ভাবে। তো আমরা নিঃসন্দেহে আমরা ভালো কিছুর স্বপ্ন দেখি, দিন বদলের স্বপ্ন দেখি। সেই দিন বদলটি আমাদের থাকেই, ভালো কিছু হোক, আমাদের আকাঙ্ক্ষা পূরণ হোক। যা বাঙালি জাতি চিরকালই তার সেই স্বপ্নের জায়গা থেকে বঞ্চিত হয়েছে, কখনো নিজের কারণে, কখনো অন্যের কারণে, নানান ভাবেই হোক না কেন। কিন্তু তাইলে যদি যেটি আপনারা দুজনেই যেই স্বপ্নের কথা বললেন, সেইটা পূরণ করতে হলে এই বছরটি অন্য যে কোনো বছরের চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং নয় কি? খুবই চ্যালেঞ্জিং সুলতান আপা, ইউ রাইটলি সেড। এবং আরিফ ভাই যা বলেছেন সেটিও, যে তাদের যে আস্ফালন, এই রাজাকার বাচ্চাদের যে আস্ফালন, এই রাজাকারদের যে আস্ফালন, এবং বাংলাদেশকে পাকিস্তানিকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছে, আমাদের জন্য তো চ্যালেঞ্জিং বটেই। তবে আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে যতদূর বুঝতে পারি এবং আমার কাছে যতটুকু তথ্য আছে, এই অমানিসা খুব দ্রুতই কাটবে, এটা খুব দেরি হওয়ার কথা না, আমার হিসাব অন্তত পক্ষে তাই বলে। একটা কথা মাথায় রাখবেন, সেটা হলো যে আমাদের যেই একটা, আমি বলবো এটা জাতীয় দুঃখের ব্যাপারটা হচ্ছে এমন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে ভিন্ন মত থাকতেই হবে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিপক্ষ থাকবে, বাংলাদেশ আওয়ামী লীগকে নানান ভাবে সমালোচনা করা হবে। আওয়ামী লীগ ঠিক এভাবেই আপনার সমালোচনা, সেটাকে পেরিয়ে ওইটা যে তার কখনো না করতে পারে, ওভাবে রাজনীতি করবে। এভাবে একটা রাজনৈতিক দল শুদ্ধ হয়, কোনো সমস্যা আমার তাতে নাই। কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধের এত বছর পরেও যখন আমরা দেখতে পাই যে আওয়ামী লীগের সমালোচনার নামে মূলত পাকিস্তানকে প্রতিষ্ঠা করা হচ্ছে। আজকে তো এমন হওয়ার কথা ছিল না আপা, যে বাংলাদেশে আমাদেরকে এটা নিয়ে চিন্তা করতে হবে যে রাজাকার আলবদর যারা মুক্তিযুদ্ধের সময় চরম ফেসিস্ট একটা জান্তা সরকারের পক্ষে ছিল, লক্ষ লক্ষ মানুষের খুনের সাথে জড়িত ছিল, তারা বিভিন্ন বাহিনী শুধুমাত্র সমর্থন করেছে বলে তারা পার পেতে চায়। সেই জামাত শিবির বা সেই সময়ের ছাত্র সংঘ, তারা আল বদর, আল শামস, শান্তি কমিটি নামে বিভিন্ন রকমের উপগ্রুপ করেছে, ইনফোজ। সেই লোকগুলো আজকে আমাদেরকে মুক্তিযুদ্ধের বয়ান দিচ্ছে। আজকে সেই লোকগুলো বাংলাদেশকে দখল করে আছে। বাংলাদেশের আজকের আলাপটা যদি এমন হতো গণতন্ত্র নিয়ে, বাংলাদেশের আজকে আলাপ যদি হতো শিক্ষার আপনার পলিসি নিয়ে, স্বাস্থ্য পলিসি নিয়ে, আমরা অসংখ্য আলাপ করতে পারতাম। 54 বছর পরে আমাদেরকে আলাপ করতে হচ্ছে যে মুক্তিযুদ্ধকে কারা আপনার ভুলিয়ে দিতে চায়। এত শহীদের রক্তের মধ্য দিয়ে এই সংবিধান এসেছে, কি পরিমাণ ধূর্ত চিন্তা করে দেখেন। সেই সংবিধানকে তারা বলছে মুজিববাদ। আপনি গত 4 বছরে আপনার সেই 72-এর পর আপনি মুজিববাদ শব্দটা শুনেছেন। সেই সময় যুবলীগের সাথে, বাংলাদেশের যে যুবলীগের যে অংশটা বা ছাত্রলীগের যে দুপক্ষে বিভাজন হয়ে কেউ বৈজ্ঞানিক সমাজতন্ত্র, কেউ মুজিববাদের কথা বলেছে। ওই জিনিসটার পর, অর্থাৎ 75-এর পর একটা দীর্ঘ সময় কি আপনি মুজিববাদ শব্দটা শুনেছেন? মুজিববাদ না, দেখুন আমার তো মনে হয় না আমি জীবনে কোনোদিনও এই ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগান শুনেছি। রাইট, ইউ আর একদম। আপনি জানেন যে শাহবাগের সামনে তারা স্লোগান দিচ্ছে, যেই ছেলেটি স্লোগান দিচ্ছে মোহাম্মদ ইশরাক নামে তার দলবল, যে মোল্লা তেরা খুন সে ইনকিলাব আয়া হ্যায়। হু ইজ দিস মোল্লা? মোল্লা হচ্ছে কাদের মোল্লা? যেই আরিফ জেবতিক ভাই, মানে উনারা তো তখন ফিল্ডে ছিলেন, আমি তো ওই সময় লন্ডনে ছিলাম, লন্ডনের গণজাগরণ মঞ্চের ওয়ান অফ দা কাজ করেছি আমি সেই সময়টাতে। আরিফ ভাইরা যেখানে দাঁড়িয়ে স্লোগান দিয়েছে রাজাকারের বাচ্চাদের বিরুদ্ধে, সেই গেটের সামনে দাঁড়িয়ে বলছে মোল্লা তেরা খুনছে। এটার অনুরোধ কি? যে মোল্লার রক্তের মধ্য দিয়ে আন্দোলন এসেছে, ইনকিলাব মানে আন্দোলন, তাই না? এখন আমার কথা হচ্ছে এই ইনকিলাব জিন্দাবাদ এগুলো তো আমরা শুনেছি পাকিস্তানি আমলে। এগুলো আরেকটি স্লোগান আমি শুনছি, সেটি হচ্ছে বলে যে কি আজাদি না কি something like this. আমি আরেকটি স্লোগান বলছি, আপনি এই যে ডটগুলোকে মেলাতে পারবেন। এই যে বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি আপনাকে বলি, সেই সময় মুক্তিযুদ্ধের সময় আমরা জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলন, আমাদের বাপ দাদারা, চাচারা স্লোগান দিয়েছিল আপনার লাহোর না ঢাকা বা পিন্ডি না ঢাকা, মানে পাকিস্তানের অঞ্চলকে তখন বলা হতো। খেয়াল করে দেখেন প্রতিশোধ স্পৃহাটা কোন লেভেলের। সেই সময় যেহেতু আমরা ওই স্লোগানটা দিয়েছি যে করাচি না ঢাকা, পিন্ডি না ঢাকা, লাহোর না ঢাকা, ঢাকা ঢাকা,
ওইটার প্রতিশোধ হিসেবে তারা কিন্তু বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। যদি দিল্লির বিরুদ্ধে আপনাদের এই লেভেলের প্রতিরোধ হয়, তাহলে দিল্লি থেকে চাল আনলেন কেন? 20,000 টন, 50,000 টন মেট্রো রেলের টিকিট আনলেন কেন আপনি? ফলে এখানে পুরো ভারত বিরোধিতা যারা করছে বা ভারত বিদ্বেষ, মাথায় রাখতে হবে যে ভারত এবং বাংলাদেশ দুটি সার্বভৌম রাষ্ট্র। ভারতের সাথে আমার সবকিছুর মিল হবে নাকি? ভারত আমাকে তার বেনিফিটটা রেখে, ভারত চাইবে তার বেনিফিটটা বেশি থাকুক, এটা যে কোনো রাষ্ট্রই চাইবে। আমি চাই না যে আমার টিভি গুলো ভারতে চলুক। কেন? আমি আমার হেজিমনি ক্রিয়েট করতে চাই, আমি আমার কালচারাল যেই অ্যাম্বিটটা সেই চৌহদ্দিটাকে বাড়াতে চাই। এটাই তো স্বাভাবিক নিয়ম প্রত্যেকটা দেশই। আমাদের দেশে আপনার পশ্চিমের হেজিমনি আছে না? ছোটবেলা থেকে ইংরেজি শিখি না? ইংরেজি শিখবো কেন এখন যদি আমি প্রশ্ন করি? তো আলটিমেটলি এই হেজিমনি প্রত্যেকের রাষ্ট্রের আছে। তো ভারতের সাথে আমাদের ডিলিংসটা হবে নিজের স্বার্থকে বজায় রেখে, অ্যাবসলিউটলি ফাইন এই আলাপে। কিন্তু আপনি যখন হাওয়ায় তলোয়ার মারবেন, অর্থাৎ বাংলাদেশের হুজুরদের মতো, হুজুররা কি করে? চারোদিকে তারা নাকি নাস্তিক দেখতে পায়, চারোদিকে নাকি ইসলাম বিদ্বেষী দেখতে পায়। কেন দেখতে পায়? কারণ চারোদিকে যদি ওরা ইসলাম বিদ্বেষী না দেখতে পায়, নাস্তিক দেখতে না পায়, তাহলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো বাংলাদেশে 95-96% মুসলিম রাষ্ট্রে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কোন জায়গাতে? আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যদি চান, তাহলে ইসরায়েলে যান, আপনাকে যেতে হবে পোল্যান্ডে, আপনাকে যেতে হবে রোমানিয়া, ইংল্যান্ডে, আমেরিকায়। আপনি ওইসব দেশে না গিয়া 97-95% মুসলমানের দেশে এসে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান। একইভাবে যেইখানে ভারতের সাথে আমার কোনো ঝামেলাই নাই, ভারতের সাথে আমার কোনো প্রবলেমই নাই, সীমান্তে আমার সংঘাত আছে, সেই জায়গাতে আমার আদালতে যাওয়ার সুযোগ আছে। কোনো কন্ট্রাক্টে যদি প্রবলেম হয়, আদালতে যাওয়ার সুযোগ আছে, সেটা রদ করার সুযোগ আছে। সেইটা না করে আপনি বলতেছেন দিল্লি না ঢাকা। দিল্লি কি করেছে? 5ই অগাস্টের পর বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অ্যাকোমোডেট করেছে, এটার জন্য অনেক ক্ষোভ। তাহলে তারেক রহমানকে যে ইংল্যান্ড এতদিন ধরে অ্যাকোমোডেট করলো, ইংল্যান্ডের বিরুদ্ধে তো আপনার কোনো ক্ষোভ দেখা যায় না। আপনি আপনার যে দলের নেতা গোলাম আজম 1971 সালের পরে সে যে ইংল্যান্ডে গেল, কই? আমি তো বলি নাই যে ইংল্যান্ড রাজাকারদেরকে প্রতিষ্ঠা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে একটা নিরাপত্তার জন্য এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত করা হয়েছে। এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি হাওয়ায় তলোয়ার চালাচ্ছেন। অর্থাৎ এই রাজাকারদের রাজনীতিটাকে চাগিয়ে রাখার জন্যই এই বিদ্বেষগুলো করা হচ্ছে। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, তারা 15 জানুয়ারি আলটিমেটাম দিয়েছে। এর মধ্যে আরো অনেকগুলো ঘটনা, এগুলোর কোনো উত্তর নেই। যেমন ধরেন সচিবালয়ে আগুন, এখন বলছে যে এটা বৈদ্যুতিক শর্ট সার্কিট। এর আগে কিছু পারসেপশন দাঁড় করানোর চেষ্টা হলো। আমরা যদি দেখি যে চট্টগ্রামে যে আইনজীবীকে হত্যা করা হলো, সেখান থেকে সবাই যারা তদন্তে ছিল তারা বিব্রত বোধ করে, তারা সবাই অব্যাহতি চেয়েছে। এরকম অনেকগুলো ঘটনা এট এ টাইম ঘটছে। এবং কোনো কিছুর আরেকটি জাহাজে যে 7 জনকে হত্যা করা হলো, বলা হচ্ছে যে একজনের পক্ষে 7 জনকে হত্যা করা সম্ভব নয়। তার মানে ঘটনাগুলো কোথাও থেকে খুব পরিকল্পিতভাবে ঘটছে। এবং আমাদের কাছে, মানে আমাদের বলতে আমরা মানুষের কাছে, এগুলির কোনো সঠিক উত্তর নেই, ব্যাখ্যা নেই। এখন আমরা বুঝি যে এরকম একটা পরিস্থিতিতে যত বেশি জল ঘোলা করা যায়, তত বেশি মাছ শিকার করা সহজ হয়। এখন এই মাছটা আসলে কি, যেটি নিজুম মজুমদার আপনি বলছিলেন যে পাকিস্তানের দিকে ফিরে যাওয়া, এইটাই কি লক্ষ্য, মানে উদ্দেশ্যটা কি? আমি এটাই বুঝতে পারছি না যে তারা আসলে কি প্রতিষ্ঠা করতে চায়। আপনি যদি ধরেন একটু জিওপলিটিক্যালি আর একটু গভীর আলোচনা করেন বাংলাদেশের পলিটিক্যাল পার্সপেক্টিভটাকে বাদ রেখে, তাহলে আমি বারবারই বলে এসেছি যে বাংলাদেশ হচ্ছে একটা প্রক্সি ওয়ারের জন্য একটা আদর্শ ভূমি। এই প্রক্সি ওয়ারের টার্গেটটা হচ্ছে অনেকটা ভারত। কারণ আপনি যদি একটু বাংলাদেশ পার্সপেক্টিভ থেকে একটু বের হন, তাহলে দেখবেন যে ওয়ার্ল্ড মিডিয়াতে কিন্তু এটা নিয়ে এই মুহূর্তে বেশ আলোচনা হচ্ছে। বিশেষ করে বিজেপি উইং যারা আছে এবং অ্যান্টি বিজেপি উইং কংগ্রেসের ভেতর এক ধরনের আলোচনা চলছে যে জর্জ সরোস নামে এক ভদ্রলোক, তার ফাউন্ডেশন, যিনি নটোরিয়াস একজন ব্যক্তি, যার ফাউন্ডেশন পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমেরিকার যে রেজিম চেঞ্জ সেখানে অর্থায়ন করেছে। এবং আপনি জানি না এটা দেখেছেন কিনা যে 5ই অগাস্টের পরে আপনার ইউনুস জর্জ সরোসের ছেলের সাথে দেখা করেছে। সেই ছেলেটার ফার্স্ট নেমটা আমি ভুলে গেছি, আমার কাছে সে টুইট করেছিল, ফেসবুকেও দিয়েছিল। সো এই জর্জ সরোস বাংলাদেশে যে এই পুরো ঘটনাটা ঘটলো, এই জঙ্গি হামলা ঘটেছে, এই বদনা চোর বা এই চোরদের ঘটনাগুলো ঘটেছে, এগুলোতে অর্থায়ন করেছে। এখন ইন্ডিয়াকে ডিস্ট্যাবলিশ করবার জন্য এটা যে একটা বড় ধরনের চাল,
বাংলাদেশকে, সেটা আন্তর্জাতিক মিডিয়া নানান ভাবে বলছে। যেমন আমি দ্য প্রিন্টে দেখেছি, আমি আল জাজিরার বিভিন্ন লেখাতে সেই ইঙ্গিতগুলো পেয়েছি। এছাড়া বিজেপি এটা বারবার বলেও যাচ্ছে, কংগ্রেস এগুলো ডিফেন্স করছে যে তারা কংগ্রেসকে নানান ভাবে অ্যাকোমোডেট করছে ইন্টারনালি। ফলে বাংলাদেশের সাথে কিন্তু আবার একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু আবার কংগ্রেস বিজেপি যাই বলেন না কেন, একটা ন্যাশনাল কনসেনসাস আছে উনার ব্যাপারে, উনার নিরাপত্তার ব্যাপারে। ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি তাদের ইন্টারনাল পলিটিক্স এর কথা যদি বলি। ফলে ভারতকে ডিস্টাবিলাইজ করবার একটা বিষয় এখানে আছে। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষে আসলে ভারতের সাথে যুদ্ধ করে টিকে থাকা বা বাংলাদেশ রাষ্ট্র এই উস্কানি দেওয়া, এটা আমি এখন যারা ক্ষমতা দখল করেছে আমি তাদের কথা বাদ দিই। অ্যাজ এ বাংলাদেশ হিসেবে এই জিনিসটা আমরা কখনো করবও না, আর আমাদের করার প্রয়োজনই নেই। এর অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে, প্রথমত কারণ হলো আমাদের দরকার নেই, কারণ ভারত আমাদের আসলে শত্রু রাষ্ট্র না। সেকেন্ড, আমাদের ওই সামর্থ্যও নেই ভারতকে টেরোরাইজ করার, এবং যেটা প্রথম পয়েন্টটা বলেছি, কারণও নেই। তাহলে যদি সেটা নাই হয়ে থাকে, তাহলে এই যারা ক্ষমতা দখল করলো তাদের এত মাথা ব্যথা কেন? এখন এই জায়গাতে উত্তর দিতে গেলে আপনাকে কয়েকটা মানুষের কথা চিন্তা করতে হবে। আচ্ছা, 5 তারিখের পর থেকে ভারত বিরোধী কথাবার্তা কারা বলছে? একটা লিস্ট কি আপনি করেছেন? নাহিদ বলছে, মাহফুজ বলছে, মানে যে শিশু উপদেষ্টারা আছে বা এই বাচ্চা ছেলেগুলো আছে, মাহফুজ বলছে, আসিফ নামে যারা আছে সে বলছে, আর আসিফ নজরুল, 2 আসিফ আছে, একটা হচ্ছে বাচ্চা আসিফ, একটা হচ্ছে বৃদ্ধ আসিফ। এই 4 জন, মূলত এই 4 জনকে কিন্তু আপনি কথা বলতে দেখেছেন। এখন আপনি প্রথম 3 জনের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, লক্ষ্মীপুরের ছেলে মাহফুজ, যে প্রথমে আপনার ইউনুসের প্রধান উপদেষ্টা ছিল, বিশেষ উপদেষ্টা ছিল, এরপরে উপদেষ্টা হয়েছে। আচ্ছা, এই মাহফুজ কিন্তু প্রথমে ছিল হচ্ছে আপনার শিবিরের সাথী, মাথায় রাখতে হবে। ঢাকা ইউনিভার্সিটির 43তম আপনার ল ডিপার্টমেন্টের 43 ব্যাচের স্টুডেন্ট। তার বন্ধুরা, একাধিক বন্ধুরা, একটা বন্ধু না, একাধিক বন্ধুরা আমাকে নিশ্চিত করেছে ও তালিমুল মিল্লাত থেকে পড়াশোনা করেছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এই নাহিদ, আসিফ এবং মাহফুজ, এরা 3 জনই কিন্তু এক্স মাদ্রাসার স্টুডেন্ট। এবং কোন মাদ্রাসার স্টুডেন্ট মাথায় রাখবেন, আমি কিন্তু জেনেরিক কথাবার্তা বলছি না। বাংলাদেশে কিন্তু মাদ্রাসার ভাগ আছে। বাংলাদেশে অসংখ্য লক্ষ মাদ্রাসা আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এইসব ব্যাপারে খুবই শ্রদ্ধা করে। ফলে আজকে মাদ্রাসার স্টুডেন্ট যারা দেখবেন, তারা অফেন্ডেড হওয়ার কিছুই নাই। যেমন স্কুল বললে আমি এটা মনে করি নেই না যে রেসিডেন্সিয়ালকে বলা হচ্ছে। সো এইটা একটু ক্ল্যারিফাই করা আমার প্রয়োজন। সো এই 3 জন হচ্ছে পার্টিকুলারলি তালিমুল মিল্লাত, যেটা যাত্রাবাড়িতে বলা হয়ে থাকে যে জামাতের ব্রিডিং এবং হিজবুত তাহরির জন্মস্থান হচ্ছে এগুলা। সো এরা কিন্তু 3 জনই, আশ্চর্য ব্যাপার হচ্ছে 3 জনই একই মাদ্রাসা থেকে এসেছে। এই জায়গাতে আইএসআই এর একটা বড় ফান্ডিং ছিল। আপনারা জানেন যে বাংলাদেশে এখন সবাই জানে যে এই পুরো 5ই অগাস্টের ঘটনা ঘটেছে সিআই এর পুরো জাল বিছানো ছকে, যেখানে হেল্প করেছে আইএসআই এবং আরো অনেকেই সেখানে জড়িত ছিল, সেগুলো আর আমি বিস্তারিত বললাম না। তাহলে এই যারা এগুলো বলছে তারা সবাই পাকিস্তানপন্থী। তাহলে কার খুব লাভ হয় ইন্ডিয়ার সাথে যদি আমি একটা ঝামেলা করতে পারি, কাশ্মীর সীমান্তে আমি একটু উস্কে দিতে পারি, বাংলাদেশের সীমান্তে, সেটা হচ্ছে পাকিস্তান। এই জন্য আমি এটাকে প্রক্সি ফিল্ড বলছি, যে এখানে পাকিস্তানের ইন্টারেস্ট আছে। 5ই অগাস্টের পাকিস্তান নিজেই তো তার গৃহদাহ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। না, সেটা তো আপনি এইসব প্রশ্ন করলে তো আমি বলতে পারি যে ওদের ভাত খাওয়ার টাকা নাই, অর্থাৎ আমার 1 টাকা ওদের মনে হয় 3 রুপি বা 2 রুপি, অর্থাৎ ডাবলের বেশি। আমি অন্তত পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই 5ই অগাস্টের আগ পর্যন্ত আমি তাই দেখেছি। কিন্তু ব্যাপারটা তো এইটা না, মানে যখন যেমন আপনার হামাসের কি প্রয়োজন ছিল আপনার ধুম করে ইসরায়েলকে আপনার এই অ্যাটাকটা করার? ও তো নিজেই ঠিক মতো বাঁচতে পারে না। কারা অ্যাটাক করেছিল? হামাসই তো করেছিল। সে জানে সে ইসরায়েলের সাথে পারবে না, কেন করেছে? সো আপনাকে এইসব জিনিস ভাবতে হবে যে কেন হচ্ছে। যে পাকিস্তান ভাত খেতে পাচ্ছে না, কিন্তু তারা ডিস্টেবিলাইজ করে রাখছে তাদের শত্রুকে। সো বাংলাদেশকে একটা যুদ্ধ গ্রাউন্ড তারা বানাতে চায়। এই জন্য বাংলাদেশের রেজিম চেঞ্জও তাদের দরকার ছিল, সিআই এর সাথে তারা মিলেছে। ফলে আপনি এই পার্সপেক্টিভটা নিয়ে যখন আলোচনা করছেন, তখন আপনাকে এই জায়গাগুলো একটু দেখতে হবে।